হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 11 নম্বর অধ্যায় শতকরা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 11-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি আমরা 11 নম্বর অঙ্ক কী দেওয়া আছে। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। 15% ছাড়, তার মানে 100 টাকা যদি বিদ্যুৎ বিল হয় তাহলে 15 টাকা ছাড় দিচ্ছে। এখানে আমার কাকিমা ছাড় পেয়েছে 54 টাকা, তাহলে বিদ্যুৎ বিল কত ছিল সেটা আমাদের বার করতে হবে। তো দেখো, এটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে পারি আর ঐকিক নিয়মও করতে পারি। তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। তো আমরা করছি, দেখো 11 নম্বর। কত পার্সেন্ট বিদ্যুৎ ছাড়? 15%। তার মানে দেখো 15 টাকা ছাড় দেয় 100 টাকা বিদ্যুৎ বিলে, তাই না? তাহলে 1 টাকা ছাড় দেয় 100/15 টাকা বিদ্যুৎ বিলে। ছাড় পেয়েছে কত? 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় দেয় 100/15 ইন্টু 54 টাকা বিদ্যুৎ বিলে। কাটাকাটি করবো আমরা। 5 3 15, 5 2 10, 20। 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 1 3, থাকলো কত? 2, 24, 3 8 24। তাহলে কত হচ্ছে? 20 ইন্টু 18, 18 দুগুণে 36 আর 0, তাই না? অতএব কাকিমার বিদ্যুৎ বিল ছিল 360 টাকা। বোঝা গেছে? 360 টাকা। এই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। এবার করছি আমরা 12 নম্বর। কী দেওয়া আছে? যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। দেখো, চিনির মূল্য 20% বেড়ে গেছে। আগে যে পরিমাণ চিনি 100 টাকায় পাওয়া যেত, ঠিক একই পরিমাণ চিনি এখন 120 টাকায় পাওয়া যায়। তো আমরা ধরবো কি, যে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত আগে। ঠিক আছে, এটা আগে ধরে নিব। বা মনে করি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। ঠিক আছে, 100 একক। একক বলতে আমরা 100 গ্রামও ধরতে পারি, 100 যা খুশি হবে, একক আর কি ধরে নিচ্ছি আমরা পরিমাণটা। আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন সেই 100 একক চিনি পাওয়া যাচ্ছে কত টাকায়? 120 টাকায়। তাহলে বর্তমানে বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক, তাই না? কারণ যে 20% দাম বেড়েছে। আগে 100 টাকায় যদি পাওয়া যেত, এখন 120 টাকা লাগছে। তাহলে এখন আমি কি করব, যে আমার আগে 100 টাকা খরচ হতো, আমি 100 টাকাই রাখবো, তাতে আমাদের চিনি কতটা কম পাওয়া যায় যাক। তো দেখো, 120 টাকায় পাওয়া যায় 100 একক, 1 টাকায় পাওয়া যায় 100/120 একক। এইবার 100 টাকায় আমরা কতটা পাচ্ছি? 100 টাকায় চিনি পাওয়া যাবে 100/120 ইন্টু 100।
কাটলাম, তাই না? নিচে থাকছে 12, তাহলে 2 দিয়ে কাটলে 2 5 10, 2 6 12, আবার 3 দিয়ে 2 দিয়ে 2 3 6 50, তাহলে উপরে থাকছে 50 ইন্টু 5 আর নিচে 3, 5 5 25, 0, 250/3। তাহলে 100 টাকায় এত ইউনিট চিনি পাওয়া যাবে। তাহলে এটা পূর্ণ করলে কত হবে বলো? 3 দিয়ে ভাগ করলে 250, 3 8 24, 1 10, 3 তিরিকে 9, 1, তার মানে 83.1/3 একক। তাহলে কতটা কম চিনি পাওয়া যাবে? আগে পাওয়া যেত 100 একক, এখন পাওয়া যাচ্ছে এটা। তাহলে 100 মাইনাস এটা করি। তাহলে কি চেয়েছে বলো তো? চেয়েছে কি যে রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। তাহলে অতএব চিনির ব্যবহার 100 বিয়োগ এটা মানে এটা, তাই না? 225/3 বিয়োগ করলে কত হবে বলো? নিচে 3, আচ্ছা 300 বিয়োগ 250 সমান সমান 50/3। 3 দিয়ে ভাগ করছি 50কে, 3 দিয়ে যদি ভাগ করি 50কে, 3 1 3, 2 20, 3 6 18, 2, তাহলে 16.2/3% চিনির ব্যবহার এত % কমাতে হবে। তাহলে এই হচ্ছে 12 নম্বরের উত্তর, 16.2/3%। এবার করছি আমরা 13 নম্বর। কি দেওয়া আছে? যে জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তনে শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। দেখো, জল জমে যখন বরফ হচ্ছে তখন 10% বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি? যে জলের আয়তন যদি 100 একক হয়, তাহলে বরফের আয়তন সমপরিমাণ জল জমে গিয়ে বরফ হলে তার আয়তন হয়ে যাবে 110 একক। এইবার বলেছে কি যে আমাদের বার করতে হবে কি যে ওই বরফ গলে জল হলে আয়তনে শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। করছি আমরা 13 নম্বর। জল জমে বরফে পরিণত হলে 10% আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ কি? অর্থাৎ যে 100 একক জল জমে 110 একক বরফে পরিণত হয়, তাই না? এবার এটাকে উল্টা করে লিখবো যে 110 একক বরফ গলে 100 একক জলে পরিণত হয়। 110 একক বরফ গলে 100 একক জলে পরিণত হয়, তাই না? তাহলে 1 একক বরফ গলে 100/110 একক জলে পরিণত হয়। এবার 100 একক বরফ গলে কতটা হবে? 100/110 ইন্টু 100, শূন্য গেল, উপরে থাকছে কত বলো? 1000, নিচে 11, তাহলে 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করলে 11 9 99, 1 10, তার মানে কত হচ্ছে? 90। 90 পূর্ণ
10/11। উত্তর কেমন আছে আমাদের? আমাদের বলেছে কি যে ওই বরফ গলে জল হলে আয়তনে শতকরা কত হ্রাস পাবে। তাহলে কতটা হ্রাস পাচ্ছে? 100 একক ছিল আমাদের বরফ, আর কমে হয়ে যাচ্ছে 90/10/11। তাহলে কতটা কমছে? অতএব বরফ গলে জলে পরিণত হলে আয়তন কতটা হ্রাস পাবে? 100 বিয়োগ 90/10/11, তাই না? এটা সমান কি? 100 বিয়োগ এটা ছিল আমাদের 1000 বাই নিচে 11। তাহলে 11 নিচে থাক 11 আর 100 গুণ করলে 11 0 0 ভাগ বিয়োগ 1000 সমান কত হবে? 100/11। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে? এই 100কে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 11 9 99 1। তার মানে 9.1/11% বরফ গলে জলে পরিণত হলে আয়তন এত % হ্রাস পাবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। এবার করছি আমরা 14 নম্বর। কি দেওয়া আছে? যে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। তো দেখো, উৎপাদন বেড়েছে কত? 55%। মানে আগে যদি 100 টাকা আর ফসল উৎপন্ন হতো, তাহলে এখন 155 টাকার ফসল উৎপন্ন হয়। আর খরচের ক্ষেত্রে কি? আগে যদি 100 টাকা খরচ হতো, তাহলে এখন 140 টাকা খরচ হয়। তাহলে আমাদের আগে খরচ কত হতো? 1200 টাকা। তাহলে এখন কত খরচ হয় সেটা বার করতে হবে। করছি আমরা 14 নম্বর অঙ্ক। দেখো, খরচ কতটা বেড়েছে? 40%। আগে খরচ 100 টাকা হলে বর্তমানে খরচ হয় 140 টাকা, তাই না? কারণ যে 40% তার খরচ বেড়েছে। তাহলে আগে খরচ যদি 1 টাকা হতো, তাহলে বর্তমানে খরচ কত হবে? 140 ভাগ 100। আগে কত টাকা খরচ হতো? আগে খরচ হতো 1200 টাকা। তাহলে বর্তমানে কত? আগে খরচ যদি 1200 টাকা হতো, তাহলে এখন খরচ হচ্ছে কত? 140/100 ইন্টু 1200। দুটো শূন্য কাটলাম 10 10 করে। তাহলে উপরে কত থাকছে? 12 আর 140। তাহলে 12 12 4 48, 4 12কে 12, 13 14 15 16, আর একটা শূন্য, এত টাকা। তাহলে এখন কত খরচ হচ্ছে? 1680 টাকা। ঠিক আছে। তাহলে আগে যদি উৎপাদন কতটা বেড়েছে? এবার 55%। আগে যদি 100 টাকার ফসল উৎপন্ন হতো, তাহলে এখন 155 টাকার ফসল উৎপন্ন হয়। আগে 100 টাকার ফসল উৎপাদন হলে বর্তমানে 155 টাকার ফসল উৎপাদন হয়, তাই না? তাহলে আমরা করছি, দেখো, আগে 1 টাকার ফসল উৎপন্ন হলে বর্তমানে 155/100 টাকার ফসল উৎপাদন হয়। তাহলে আগে কত খরচা হতো? 3000 টাকার ফসল উৎপন্ন হতো। তাহলে বর্তমানে কত টাকার ফসল উৎপন্ন হবে? 155/100 ইন্টু 3000।
এই 0 0 দুটো গেল, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো? 3 5 15 5 হাতে 1, 3 5 15 16 হাতে 1, 3 1 3 4 আর 0, এত টাকা, তাই না? তাহলে এখন এত টাকা ফসল উৎপন্ন হচ্ছে, তাহলে লাভ কতটা হচ্ছে? আগে কতটা লাভ হতো? আগে আয় হতো আগে আয় হতো কত? 3000 টাকার ফসল উৎপন্ন হচ্ছে আর 1200 টাকা খরচ হচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে বলো? 1800 টাকা। আগে আয় হতো এত টাকা, আর বর্তমানে আয় হয় কত বলো? এত টাকার ফসল আর এত টাকা খরচ, বিয়োগ করে কত হচ্ছে বলো? 0 0 বিয়োগ হলো 0, 8 8 9 10 11 12 13 14 15 7 হাতে 1 7 7 7 8 9 10 11 12 13 14 15 16 9 হাতে 1 2, এত টাকা। তাহলে আগে এত টাকা আয় হতো, এখন এত টাকা আয় হয়। তো এখন বলেছে কি যে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে? তাহলে তাহলে কতটা বাড়ে বলো? বর্তমানে তার আয় বাড়বে কত টাকা? 2970 বিয়োগ 1800, 0 7 8 1 এত টাকা। তাহলে বর্তমানে তার আয় বাড়বে 1170 টাকা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 14 নম্বরের সমাধান। এবার করছি আমরা 15 নম্বর। কী দেওয়া আছে? যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। এখানে মোট কতগুলো ভোটার আছে সেটা দেওয়া নেই, এখানে কিছুই দেওয়া নেই, জাস্ট খালি শতকরা দেওয়া আছে। আমাদের শতকরা দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে 100 জন ভোটার, ঠিক আছে। 100 জন ভোটারের মধ্যে 80% ভোট দিয়েছে, তাহলে ভোট কতজন দিয়েছে? 100 জনের মধ্যে 80 জন, ঠিক আছে, সেটাই করছি। 15 নম্বর। মনে করি ভোটার সংখ্যা সমান সমান 100 জন। তাহলে 80% ভোট দিয়েছে, তাহলে ভোট দিয়েছেন 100 জনের মধ্যে 80 জন, তাই না? এইবার প্রদত্ত ভোট, তাহলে প্রদত্ত ভোট কোনটা হচ্ছে? এই 80টা। এই প্রদত্ত ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছেন 65%। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কত? প্রদত্ত ভোটের 85%, তাই না? 65%। প্রদত্ত ভোট মানে 80 এর 65%, তার মানে 80 × 65/100। 0 0 কাটলাম, এখানে 5 দিয়ে কেটে যাবে। 5 2 10, 5 1 5, 5 3 15, 2 4, তার মানে 4 3 12 2 হাতে 1, 4 4 5, 52। তাহলে বিজয়ী প্রার্থী 52টি ভোট পেয়েছে। এর বার করতে কি বলেছে? যে শতকরা তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে মোট ভোট আমরা ধরে নিয়েছিলাম 100টি আর পেয়েছেন 52টি, তাহলে কত ভোট পেয়েছেন? অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছেন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 15 নম্বরের সমাধান।
এবার করছি আমরা 16 নম্বর। কী দেওয়া আছে যে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী 1 নাম্বার উভয় বিষয়ে A+ পেয়েছে, 2 নাম্বার শুধু বাংলায় A+ পেয়েছে, 3 নাম্বার শুধু অঙ্কে A+ পেয়েছে, ডি নাম্বার উভয় বিষয়ে A+ পায়নি। তাহলে দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? 120 জন। তাহলে আমরা লিখছি 16 নম্বর অঙ্ক, মোট শিক্ষার্থীর সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা মোট পরীক্ষার্থীর সংখ্যা সমান সমান 120 জন। ঠিক আছে, এইবার কি বলেছে যে বাংলায় A+ পেয়েছে 85%। তাহলে লিখছি আমরা বাংলায় A+ পেয়েছে 120 জনের 85%, তাই না? তাহলে 120 ইন্টু 85% মানে পার্সেন্ট উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। 0 0 গেল, 5 দিয়ে কাটবো, 5 একে 5, 35, 5 7 35, 5 2 10, 2 দিয়ে কাটলাম 6, তাহলে 6 7 42, 4, 6 কে 6 7 8 9 10 এতজন। তাহলে বাংলায় A+ পেয়েছে 102 জন। তারপরে কি বাংলার পরে কী রয়েছে? অঙ্কে বাংলায় এত। এবার অঙ্কে A+ পেয়েছে কতজন? 120 জনের কত পার্সেন্ট? 120 জনের 70%। তার মানে কি 120 ইন্টু 70%, 70 ডিভাইডেড বাই 100, 0 কাটলাম 0 কাটলাম, 12 সাথে 84 জন। ঠিক আছে, তাহলে 102 জন বাংলায় এবং 84 জন অঙ্কে। আর কি দেওয়া আছে? উভয় বিষয়ে, তাই না? উভয় বিষয়ে A+ পেয়েছে। A+ উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন? 120 জনের কত পার্সেন্ট? 65%। 65%। তার মানে 120 ইন্টু 65 বাই 100, 0 0 কাটা গেল, মানে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 একে 5, 5 3 15, 2 দিয়ে কাটলে 6, 6 3 18, হাতে 1, 6 কে 6 7, 78 জন। ঠিক আছে, এইবার এই 78 জন কি হয়েছে? উভয় বিষয়ে। তার মানে 78 জন বাংলার মধ্যেও আছে, 78 জন ইংরেজিদের মধ্যেও আছে। আমাদের কি চেয়েছে এবার? যে 1 নাম্বার উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন? 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের 78 পেয়ে গেছি। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখো, 1 নম্বর প্রশ্নের উত্তর উভয় বিষয়ে A+ পেয়েছে 78 জন। ঠিক আছে, এটাই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি দেখো কি আছে? যে শুধু বাংলায় A+ পেয়েছে। বাংলায় দেখো, বাংলায় এতজন পেয়েছে, এবার শুধু বাংলায় A+ পেয়েছে। দেখো 102 জন বাংলায় পেয়েছে, তার মধ্যে দেখো 78 জন বাংলায়ও পেয়েছে আবার অঙ্কেতেও পেয়েছে। তাহলে 78 যদি বাদ দিয়ে দিই 102 থেকে, তাহলে বাকিগুলো কি? কেবলমাত্র বাংলায় পেয়েছে। তাহলে 102 বিয়োগ 78 সমান সমান কত? 24 জন। ঠিক আছে, শুধু বাংলায় গেল। তারপরে কি বলেছে? যে শুধু অঙ্কে A+ পেয়েছে। 3 নাম্বার, শুধু অঙ্কে A+ পেয়েছে
কেবলমাত্র অঙ্কে পেয়েছে, দেখো অঙ্কে পেয়েছে 84 জন, আর এদের মধ্যে 78 জন অঙ্কও পেয়েছে আবার বাংলায় পেয়েছে। তাহলে যারা দুটাতেই পেয়েছে তাদের যদি বাদ দিয়ে দিই 84 জনের মধ্যে, তাহলে কেবলমাত্র তারা খালি কিসে পেয়েছে? অঙ্কে। তাহলে কত হচ্ছে? 2, 6 জন। ঠিক আছে, তারপর লাস্টে 4 নম্বর কি বলছে? উভয় বিষয়ে A+ পায়নি, কোনো বিষয়ে A+ পায়নি। উভয় বিষয়ে A+ পায়নি। কতজন বলো তো? টোটাল হচ্ছে আমাদের 120 জন। 120 জনের মধ্যে 78 জন দুটাতেই পেয়েছে, 24 জন বাংলায় পেয়েছে খালি, আর 6 জন অঙ্কে পেয়েছে। তাহলে 120 থেকে যদি আমরা এগুলা বাদ দিয়ে দিই তাহলে বাকিগুলা কোনোটাতেই পাইনি। তাহলে 120 বিয়োগ, দেখো 78 জন দুটাতেই পেয়েছে, 24 জন শুধু বাংলায় পেয়েছে, 6 জন শুধু অঙ্কে পেয়েছে। তাহলে 120 বিয়োগ কত হবে বলো? এখানে 30, 6 4 10, 18 8 হাতে 1, 3, 100 সমান সমান 12 জন। উভয় বিষয়ে A+ পায়নি এরকম ছাত্র সংখ্যা হচ্ছে 12 জন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 16 নম্বরের সমাধান। এবার করছি আমরা 17 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তো দেখো, আগে আমরা ধরে নিচ্ছি যে আমিনা বিবির বেতন ছিল 100 টাকা, তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 120 টাকা হয়েছে। তারপরে সেটা আবার 20% হ্রাস পেয়েছে। করছে দেখো 17 নম্বর অঙ্ক। মনে করি আমেনা বিবির বেতন ছিল 100 টাকা, তাই না? তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 20%। 20% বৃদ্ধি পাওয়ার পর বেতন হয়েছে 120 টাকা, তাই না? 20% বৃদ্ধি পেয়েছে, এবার আবার 20% হ্রাস পেয়েছে। ঠিক আছে, আবার 20% বেতন হ্রাস, অর্থাৎ 100 টাকা বেতন নিয়ে 100 টাকা বেতন থাকলে বর্তমানে বেতন হবে 80 টাকা, তাই না? হ্রাস পেয়েছে আবার 20%। তাহলে দেখো বৃদ্ধি পাওয়ার পর হয়েছিল 20 টাকা, 120 টাকা। তাহলে 100 টাকায় যদি থাকতো তাহলে 80 টাকা হতো, কিন্তু 120 টাকা বৃদ্ধি পাওয়ার পরে হয়ে গেছিলো। তাহলে 120 টাকা হলে তার বেতন কত হচ্ছে? 1 টাকা বেতন হলে থাকলে বর্তমানে বেতন হবে 80 বিয়োগ 100। এইবার 120 টাকা হয়ে গেছিলো, তাহলে এই 120-র মধ্যে হ্রাস পেয়েছে 20%। তাহলে 120-র মধ্যে তাহলে কত হবে বলো? 0 কাটা 0 কাটা 12 8 96। তাহলে প্রথমে তার বেতন ছিল কত? 100 টাকা, আর বৃদ্ধি এবং হ্রাস দুটার পরে লাস্টে বেতন হয়েছে 96 টাকা। তাহলে আলটিমেটলি তার বেতন কতটা হয়েছে? 4% হ্রাস পেয়েছে, 100 টাকা থেকে 96 টাকা হয়েছে। তাহলে অতএব আমেনা বিবির 100 বিয়োগ 96 সমান 4%
বেতন হ্রাস পেয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 17 নম্বরের সমাধান। এবার করছি আমরা 18 নম্বর। কী দেওয়া আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। তো দেখো, আমরা ধরে নেব যে দৈর্ঘ্য ছিল 100 একক, প্রস্থ ছিল 100 একক। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি 100 করে হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 × 100। তো লিখছি আমরা 18 নম্বর। ধরি ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান 100 একক এবং প্রস্থ সমান সমান 100 একক। দুটাই 100 কে ধরেছি। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 100 × 100 সমান সমান 10,000 বর্গ একক। ঠিক আছে? এইবার দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 15% হ্রাস পেয়েছে। 15% বৃদ্ধির পর দৈর্ঘ্য সমান সমান কত? 15% বৃদ্ধি, তার মানে 100 ছিল, এখন 115 হয়েছে। 115 একক। আর 15% হ্রাসের পর প্রস্থ সমান সমান কত হবে? 100 থেকে 15 চলে গেছে 85 একক। বর্তমানে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে তাহলে? সমান সমান 115 × 85 বর্গ একক। ঠিক আছে? তো আমাদের কি চেয়েছে বলো তো? আমাদের চেয়েছে কি যে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। এটা আমাদের গুণ করতে হবে। তাহলে হ্যাঁ, গুণ করছি আমরা। 115 × 85, 5 5 25, 2, 5 × 5 7, 5 × 5 1 ঘর কাটা, 8 5 40, হাতে 4, 8 × 8 9 10 11 12, হাতে 1, 8 × 8 9, 5 7 7 9। তাহলে 9 7 7 5 বর্গ একক। বোঝা গেল? তাহলে আগে কত ছিল? 10,000 বর্গ একক, এখন হয়েছে 9,775। তার মানে আলটিমেটলি কমেছে না বেড়েছে? কমেছে। তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কতটা? এত বিয়োগ এত সমান সমান কত? বিয়োগ করলে কত হবে বলো? 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 8 9 10 2, হাতে 1 8 9 10 2, হাতে 1 10 10 মিলে 0, 225 বর্গ একক। এইবার ক্ষেত্রফল এত হ্রাস পেয়েছে, এবার আমাদের কি করতে হবে যে শতকরা কতটা হ্রাস পেয়েছে। তাহলে এতটা যে হ্রাস পেয়েছে, এতর মধ্যে এত ক্ষেত্রফলে এতটা হ্রাস পেয়েছে, তাহলে একে কত? 100-তে কত? তাহলে এত বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পায় 225 বর্গ একক। ঠিক আছে না? তাহলে 1 বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পাবে 225 ডিভাইডেড বাই 10,000। এবার 100 বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পাবে 225 ডিভাইডেড বাই 10,000 × 100।
তাহলে দুটো শূন্য গেল, ঠিক আছে। এবার 25 দিয়ে কাটবো, 25 4 100, 25 4 100, 25 8 200, 225 9, তাহলে কত হচ্ছে 9/4 সমান সমান ভগ্নাংশে আছে না পূর্ণে আছে, 4 দুগুণে 8, 1/4%, ঠিক আছে। তাহলে অতএব ক্ষেত্রফল 2.1/4% হ্রাস পেয়েছে। এই হচ্ছে আমাদের 18 নম্বরের সমাধান। এবার করছি আমরা 19 নম্বর। কি বলেছে যে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয় তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তো দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমাদের দেওয়া আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল আগে বার করব। তো করছি দেখো 19 নম্বর। একটি ঘরের দৈর্ঘ্য সমান কত বলো তো, 15 মিটার, প্রস্থ সমান সমান 10 মিটার এবং উচ্চতা সমান সমান 5 মিটার। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল করছি। ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান, দেখো 4টা দেওয়াল, তোমরা তোমাদের ঘরের যেখানে বসে আছো সেই ঘরের 4টা দেওয়াল কল্পনা করো। 4টা দেওয়ালের মধ্যে একটা দেওয়ালের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, যেটা মনে করো যে দেওয়ালটা লম্বা আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হচ্ছে একটা, তাহলে অপর দেওয়ালেরও কী হবে, উল্টা দেওয়ালটার যেটার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তার উল্টাটা কী হবে, ওটারও দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে দুটো দেওয়াল পেয়ে গেলাম আমরা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, বোঝা গেল। আর বিপরীত যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা কি, প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা এরকম দুটো দেওয়াল আছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দুইটা কেন আসছে, কারণ যে দুটো করে দেওয়াল, টোটাল 4টা দেওয়াল, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা দুইটাই দেওয়াল, আর প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা দুটো দেওয়াল, তাহলে 4টা দেওয়াল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল বার করব। 2 দৈর্ঘ্য কত 15 ইন্টু উচ্চতা হচ্ছে 5, আর প্রস্থ হচ্ছে 10 ইন্টু উচ্চতা হচ্ছে 5, একক কি বর্গ মিটার। তাহলে 2 ইন্টু 5 5 25, 2 5 1 5 7 75, 5 10 50 সমান সমান, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 5 7 5 12, 125, 2 দিয়ে গুণ করলে 250 বর্গ মিটার, ঠিক আছে না। তাহলে এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার বলেছে কি যে প্রত্যেকটা দেওয়ালের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই বৃদ্ধি পেয়েছে 10% করে। তাহলে 10% করে বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য কত হবে, 10% করে বৃদ্ধি পাওয়ার পর ঘরটির দৈর্ঘ্য সমান সমান কত হবে বলো, দৈর্ঘ্য ছিল 15 প্লাস 15 ইন্টু 10%, এটাই তো। তাহলে 15 প্লাস 15 ইন্টু 10%, পার্সেন্ট ওটাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাটলাম, তাহলে কত হচ্ছে বলো তো, 10 দিয়ে ভাগ করলে, 15কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 15 প্লাস 10 দিয়ে ভাগ করলে 1.5, তাই না। তার মানে 16.5 মিটার, এটা হলো দৈর্ঘ্য। আর প্রস্থ সমান সমান ছিল কত, 10 প্লাস 10 ইন্টু 10-এর 10% সমান সমান 10 প্লাস 10-এর 10%, পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ, এই 10 দিয়ে কাটলো, 10 দিয়ে কাটলে আবার 1,
তাহলে 10 প্লাস 1 সমান সমান 11 মিটার। প্রস্থ পেয়ে গেলাম। এবার উচ্চতা সমান সমান ছিল 5 এবং 5-এর 10%, তাহলে 5 প্লাস 10% মানে কি 5 ইন্টু 10/100, এই কাটলাম 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো? 5 প্লাস 0.5, তাহলে 5.5 মিটার। দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন দৈর্ঘ্য হচ্ছে 16.5, প্রস্থ পেয়ে গেলাম 11 মিটার এবং উচ্চতা পেয়ে গেলাম 5.5 মিটার। তাহলে এখন বর্তমানে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান একই সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে না? তো দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত 16.5 আর উচ্চতা কত 5.5, প্রস্থ কত 11, উচ্চতা কত 5.5। এইবার আমাদের গুণ করতে হবে। গুণ করো 16.5 আর 5.5 গুণ করলে কত হবে বলো? 16.5 ইন্টু 5.5, 5 5 25, 2 5 6 30, 32, 3 5 1 5, 6 7 8, আবার 5 দিয়ে গুণ করলে ওটাই হবে 8 2 5, 5 7 0 9, 1 ঘর 2 ঘর, 90.75, 90.75 প্লাস। এবার 11 দিয়ে গুণ করবো, 11 5 55, হাতে 5, 11 5 55, 56 57 58 59 60, 1 ঘর পর দশমিক। ঠিক আছে না? তাহলে কত হলো 2 ইন্টু, এটা যোগ করলে কত হবে? এরপরে কিছু নেই মানে 0 আছে, 5 7 5 12 2, হাতে 1 0 0 1, হ্যাঁ 6 আর 9 15। ঠিক আছে, এটা 2 দিয়ে গুণ করলে কত হবে বলো? 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 5 2 10 0, 5 2 10 0, হাতে 1 2 2 4 5, হাতে 1, এই হাতে নাই, 2 1 কে 2, 2 1 কে 2, 5 2 10 0, হাতে 1 2 1 কে 2 3, 2 ঘর পর দশমিক। তাহলে 302.50 বর্গ মিটার। তাহলে কতটা বৃদ্ধি পেল ক্ষেত্রফল? আগে ছিল 250 বর্গ মিটার, এখন হয়েছে 302.50 বর্গ মিটার। তাহলে অতএব এটা মুছে দিই, এইটুকু দরকার নেই আমাদের এখানে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বলতে 4 দেওয়াল ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 302.50 বিয়োগ 250 সমান সমান কত হবে বলো? 52.50 বর্গ মিটার। এইবার শতকরায় বার করতে হবে, যে ছিল এত, 250-এ বৃদ্ধি পেয়েছে এত, 1-এ বৃদ্ধি পেয়েছে কত, আর 100-তে বৃদ্ধি পেয়েছে কত। তার মানে শতকরা বার করতে হলে কী করতে হবে? এইটা বাই এইটা ইন্টু 100। অতএব 52.50 ডিভাইডেড বাই 250 ইন্টু 100, এত পার্সেন্ট। এটা কাটাকাটি করবো, কাটাকাটি করছি, দাও দশমিক ওটা দেবে, এটা সমান সমান লিখছি 5250, দশমিক উঠালে নিচে 100 আর 250, উপরে কত 100, এই 100 আর 100 কাটা গেল। ঠিক আছে, 0 0 কাটা গেল, 25 দিয়ে কাটা যাবে, 25 দিয়ে যাবে, হ্যাঁ আচ্ছা 5 দিয়ে করে করি, 5 5 25, 5 1 কে 5 0, 5 5 25, 105, 5 21 সমান সমান 21%, 20%, এত পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি পাবে।
আমাদের কী চেয়েছিল বলো তো, যে শতকরা 4 দেওয়ালে ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি হবে, তাহলে সেটাই ক্ষেত্রফল। এখানে 4 দেওয়ালে লিখে দেবো, 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি হবে 21%। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 19 নম্বর। এবার করব আমরা 20 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি, হিসাব করে লিখি। আর ব্র্যাকেটে কী দেওয়া আছে, যে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি, হয় একটাতে দিচ্ছে না হলে তিনটাতেই, দুটিতে নাম এরকম দেয়নি বলে দেওয়া আছে কন্ডিশন। করছি দেখো, তাহলে মোট শিক্ষার্থী কতজন, মোট শিক্ষার্থী হচ্ছে 780 জন। 20 নম্বর অঙ্ক, মোট শিক্ষার্থী সমান সমান 780 জন। তার মানে এবার দেখো 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন বলো তো, 780 এর কত পার্সেন্ট বলো, 20% শিক্ষার্থী, 20%। তার মানে 780 ইন্টু পার্সেন্ট উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, শূন্য কাটা শূন্য কাটা, 8 দুনো 16, হাতে 1, 7 দুনো 14, 15, 156 জন। এটা কিসে নাম দিয়েছে, 100 মিটারে নাম দিয়েছে। এইবারে 100 মিটার হয়ে গেল, তারপরে কি 200 মিটারে, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 780 জন এর কত পার্সেন্ট বলো, 15%, 15%। তাহলে 780 ইন্টু 15% উঠাতে গেলে 15/100, এই 0 0 কাটা গেল, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করবো, 5 দুগুণে 10, 5 তিনে 15, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 18, 9, 9 তিনে 27, 2, 3 দিকে 9, 10, 11, 117 জন 200 মিটারে নাম দিয়েছে। এইবার বাকি আর কিসে নাম দিয়েছে, যে 10% শিক্ষার্থী লং জাম্পে নাম দিয়েছে, লং জাম্প নাম দিয়েছে 780 এর 10% সমান সমান 780 ইন্টু 10/100, শূন্য গেল শূন্য গেল, 78 জন। বোঝা গেল? এইবার 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে, তাহলে 3টি খেলাতেই নাম দিয়েছে, খেলাতেই নাম দিয়েছে কত, 780 এর 5% সমান সমান 780 ইন্টু 5/100, শূন্য গেল, 5 দুগুণে 10, 2, কাটলে কত হবে 39, 39 জন। বোঝা গেল? তাহলে এতজন 100 মিটারে, এতজন 200 মিটারে, এতজন 78 মিটারে, সরি লং জাম্পে, আর এতজন তিনটিতেই নাম দিয়েছে। এবার দুটি খেলায় নাম দিয়েছে এরকম কোনো ছাত্র সংখ্যা নেই, দুটো খেলাতে নাম দেয়নি, এই কন্ডিশনে আমাদের নাম দেওয়া আছে, ঠিক আছে। তো এবার কী বার করতে বলেছে বলো তো, যে বিদ্যালয় হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি, হিসাব করি, কোনোটিতেই নাম দেয়নি এরকম শিক্ষার্থীর সংখ্যা বার করতে বলছে। তাহলে আমরা কি করব, যে শুধু 100 মিটারে নাম দিয়েছে এরকম বার করছি, শুধু 100 মিটার দৌড়ে
নাম দিয়েছে সমান সমান, দেখো 100 মিটারের নাম দিয়েছে 156 জন, এই 156 জনের মধ্যে 39 জন তিনটাতে নাম দিয়েছে, তাই না? তাহলে বাদ দিয়ে দেবো 39 জন, তাহলে কত হবে? 9 9 10 11 12 13 14 15 16, 7 হাতে 1 4 5, 117 জন কিসে নাম দিয়েছে? কেবলমাত্র 100 মিটারে। তাহলে শুধু 200 মিটারে দৌড়ে নাম দিয়েছে কতজন? 200 মিটারে নাম দিয়েছে 117, এর মধ্যে 39 জন তিনটাতে নাম দিয়েছে, সেটা বাদ দিলাম। তাহলে 9 9 9 10 11 12 13 14 15 16 17 8, হাতে 1 4 5 6 7 8 9 10 11 7, হাতে 1 78 জন শুধু 200 মিটারে। এইবার শুধু কিসে? লং জাম্পে। নাম দিয়েছে কতজন বলো? 79 বিয়োগ 39, তাই না? 79 কোথায়? 78। তাহলে বিয়োগ করলে কত হবে? 9 2 18, 9 9 18, হাতে 1 4 7, 39। এইবার ভালো করে লক্ষ্য করো যে কেবলমাত্র 100 মিটারে নাম দিয়েছে এতজন, কেবলমাত্র 200 মিটারে আর কি বলেছে? কেবলমাত্র লং জাম্পে এতজন, আর এতজন সবগুলোতেই। তাহলে কোনো না কোনো খেলায় নাম দিয়েছে, একটা না একটা খেলায় নাম দিয়েছে। এরকম শিক্ষার্থীর সংখ্যা কি? এই এতজন প্লাস এত প্লাস এত প্লাস এত, এরা কোনো না কোনো খেলায় নাম দিয়েছে, আর বাকিগুলো কেউ নাম দেয়নি। তাহলে লিখছি আমরা কমপক্ষে একটি খেলায় নাম দিয়েছে কতজন? দেখো শুধুমাত্র 100 মিটারে দিয়েছে 1 1 7, শুধুমাত্র 200 মিটারে 78, আর শুধুমাত্র লং জাম্প এতজন হয়ে গেল। এইবার 39 জন আমরা আলাদা করে, এরা সবগুলোতেই নাম দিয়েছে। এগুলা এই সমস্ত ছেলেগুলা কোনো না কোনো খেলায় নাম দিয়েছে। এবার যোগ করছে, দেখো যোগ করলে কত হবে? 9 9 18 18 18 আর 8, 19 20 21 22 23 24 25 26, 26 আর সাথে 27 28 29 30 31 32 33, হাতে 3 6 9 16 17, হাতে 1 2, 273 জন কোনো না কোনো খেলায় নাম দিয়েছে। এইবার কোনো খেলায় নাম দেয়নি, কতজন? টোটাল হচ্ছে 780 জন, এর মধ্যে এতজন নাম দিয়েছে, বাকিগুলো কোনো খেলায় নাম দেয়নি। কত? 10 থেকে 7 বদলে 3 বদলে 7, হাতে 1 8, 8 মিলে 0, হাতে নাই 5, তাহলে কতজন? 507 জন। ঠিক আছে, এতজন শিক্ষার্থী কোনো খেলায় নাম দেয়নি। আমাদের কি চেয়েছিল? যে ওই প্রতিযোগিতাতে কোনোটিতেই নাম দেয়নি, হিসাব করি কতজন পেয়ে গেলাম? 507 জন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের এই 11 নম্বর চ্যাপ্টার, যেটা ছিল আমাদের শতকরার সমস্ত অঙ্ক আজকে আমাদের সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।